ভারতের পক্ষ থেকে আবার বসার জন্য চিঠি লেখা হয়েছে, আমরাও সেটা সম্মতি জানিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের এডিপি বাস্তবায়নের হারকে দিয়ে নির্বাচিত সরকারের এডিপি বাস্তবায়ন তুলনা করা যাবে না। সরকারের অবস্থা একেবারে স্পষ্ট, প্রাইম মিনিস্টারের অবস্থা, আমরা ঋণ নিতে চাই না। তো আমরা জনগণের উপর ঋণের ভার চাপিয়ে দিতে আর চাই না। কিছু প্রকল্প থেকে বেরিয়েও আসতে হবে, কোনো উপায় নাই। ভারতের সাথে রেল, নৌ এবং সড়ক যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা কোনো রাষ্ট্রের সাথে বিশেষ গুরুত্ব অথবা কম গুরুত্বের মধ্যে নাই। আমরা চাই যেখানে বাংলাদেশের স্বার্থ আছে, যে যোগাযোগ ব্যবস্থাপনা নিশ্চিত করলে অথবা যে বাণিজ্য অথবা যে সম্পর্ক বাংলাদেশের স্বার্থে হবে, আমরা সেটা করতে চাই। ভারতের সাথে জানেন যে আমাদের মৈত্রী ট্রেনের মাধ্যমে যোগাযোগটা ছিল, 5ই আগস্টের পরবর্তী সময় সেটা বন্ধ হয়ে যায়। প্রত্যেক বছর দ্বিপক্ষীয় একটা মিটিং হতো, একবার ভারত হলে পরের বার বাংলাদেশে হতো। মাঝখানে 3 বছর এটা হয়নি। তো সেটা ভারতের পক্ষ থেকে আবার এই বসার জন্য চিঠি লেখা হয়েছে, আমরাও সেটা সম্মতি জানিয়েছি। পরবর্তী মিটিংটা বাংলাদেশে হবে। তো সেখানে রেল যোগাযোগের ক্ষেত্রে যে সমস্ত সম্ভাবনা আছে সেটা উভয় দেশের স্বার্থে নিশ্চয়ই উভয় দেশ খুঁজবে এবং সেটা চালু হবে। আবার যেখানে আমাদের স্বার্থ থাকবে না, আমরা লাভবান হব না, আমার যাত্রী সেবা পাবে না, আমার রেল লাইন প্রতিষ্ঠিত হবে না, প্রসারিত হবে না, নিশ্চয়ই সেখানে আবার আপনার আপত্তি থাকবে অথবা দ্বিমত থাকবে অথবা ধরেন অনীহা থাকবে। রাইট। আমার একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে, 3 মন্ত্রণালয় মিলিয়ে এডিপিতে আপনাকে এবার 44,388 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, সড়ক, রেল এবং নৌ মিলে। কিন্তু সবশেষ অর্থ বছরে আমরা যদি এই 3 মন্ত্রণালয়ের এডিপির ব্যয়টা দেখি, 27,315 কোটি টাকা। আপনি কোন মেকানিজম দিয়ে চলতি অর্থ বছরে 38% বেশি ব্যয় করতে পারবেন? অন্তর্বর্তীকালীন সরকারের এডিপি বাস্তবায়নের হারকে দিয়ে নির্বাচিত সরকারের এডিপি বাস্তবায়ন তুলনা করা যাবে না। যে সমস্ত বরাদ্দ আছে এই খাতগুলিতে আমাকে দেওয়া হয়েছে, আমার মন্ত্রণালয়গুলিকে, সেই খাতগুলি প্রতিষ্ঠিত জনবান্ধব প্রকল্প। অতএব এই এডিপি আমার বিশ্বাস যে এর আগে যত সরকার ছিল তার চেয়ে আমরা সফলতার সাথে বাস্তবায়ন করব এবং অপচয় রোধ করে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা এই এডিপি বাস্তবায়ন করার সক্ষমতা আমাদের আছে। কয়েকটি জায়গায় কিছু কিছু প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কিছু কিছু প্রতিষ্ঠান তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে আবার ক্যান্সেল করে নতুন আপনার কন্ট্রাক্টর, পিডি এইগুলি একটু সিলেক্ট করার ক্ষেত্রে একটু হয়তো সময় কালেক্ষেপণ হতে পারে। আমরা সেই প্রত্যাশা করি। কিছু প্রকল্পের বিদেশি ঋণ আপনার মন্ত্রণালয়ের ঘাড়ে আছে, কয়েকটা প্রকল্পেই আছে। নতুন করে ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনার অবস্থানটা কি? সরকারের অবস্থা একেবারে স্পষ্ট, প্রাইম মিনিস্টারের অবস্থা, আমরা ঋণ নিতে চাই না। আমরা প্রকল্প বাস্তবায়ন করতে চাই পিপিপি পদ্ধতিকে প্রাধান্য দিয়ে, অর্থাৎ সরকার এবং বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন হবে। প্রকল্প থেকে জনগণ কম হারে ট্যাক্স দেবে, অধিক হারে সুফল পাবে, আর যারা অর্থায়ন করবে তারা হচ্ছে নিয়মতান্ত্রিক হারে, ন্যায্য হারে সুবিধাটা পাবে। কিন্তু আমরা জনগণের উপর ঋণের ভার চাপিয়ে দিতে আর চাই না। আমরা চাই অর্থায়নটা হোক পিপিপি পদ্ধতিতে। বিএনপি যখন ক্ষমতায় ছাড়ে 2006 সালে মাথাপিছু ঋণ ছিল 4,500 টাকা, এখন হয়েছে 1,75,000 টাকা পার পার্সন। তো এখানে আমরা আর যেতে চাই না, আমরা ঋণ বাড়াতে চাই না। আমরা নিজস্ব অর্থায়নে যেটুকু আছে ততটুকু করতে চাই, বাকি প্রকল্পগুলি পিপি মডেলে আমরা উৎসাহিত করছি। তো যেগুলি ওয়ার্ল্ড ব্যাংকের আছে, এডিবির আছে, এআইবির আছে, সেগুলি হয়তো আমাদের কন্টিনিউ করতে হবে, আমরা সেটা কন্টিনিউ করব। সেখানে আবার ঋণের সুদ বাড়ানোর প্রপোজাল আছে, তো সেটাকেও ম্যানেজ করতে হচ্ছে। আবার প্রকল্পের দীর্ঘসূত্রিতা বিগত সরকারের সময় ছিল, সেটাকেও আবার মাঝপথে মুখ থুবড়ে পড়েছে, সেটাকে আবার চালু করতে হচ্ছে। কিছু প্রকল্প থেকে বেরিয়েও আসতে হবে, কোনো উপায় নাই। তারেক রহমানের যে 5 বছর, এটা তিনি যে মিশন, যে ভিশন এবং যে প্রক্রিয়ায় তিনি রাষ্ট্র ব্যবস্থাপনা ঢেলে সাজাচ্ছেন, আমার বিশ্বাস মানুষের সুফল পেতে শুরু করলে আজীবনই মানুষ বিএনপির সাথে থাকবে।